আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আমি বলেছিলাম যে মক বাসায় বসে কিভাবে দিবেন এই সম্পূর্ণ ডিটেইলস আলোচনা আপনাদের সাথে আমি ইনশাল্লাহ করব। আজকে চলে আসলাম আপনাদের মাঝে আমি। তো এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ফুল টেস্ট আপনি কিভাবে বাসায় বসে দিবেন এই সম্পূর্ণ ডিটেইলস আমি এখন আপনাদেরকে বোঝাবো। তো ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখার একটু চেষ্টা করবেন এবং মক টেস্ট দেওয়ার পর আপনি কিভাবে নিজেকে আপনি স্কোরটা ডেভেলপ করার জন্য কিভাবে অ্যানালাইসিস করবেন এই সম্পূর্ণ ডিটেইলস আমি আজকে বুঝাবো আপনাদের। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কমপ্লিট গাইডলাইন কিভাবে আসলে 10 দিনে বা 15 দিনের মধ্যে দিতে মানে মানে করবেন, অথবা একটা গাইডলাইনের মধ্যে থাকবেন, অথবা পরীক্ষার লাস্ট মুহূর্তে আপনি আসলে কিভাবে নিজেকে একেবারে 100% প্রিপেয়ার করবেন, এইটা নিয়ে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করেছি। আজকে সেই ভিডিওটার পার্ট 2 আমি আজকে আলোচনা করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রে 9 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফুল মক টেস্ট। ফুল মক টেস্টে হচ্ছে এখানে ক্যামব্রিজ 18 থেকে আপনারা মক টেস্ট দিতে পারেন। যদি ক্যামব্রিজ 18টা আপনার কমপ্লিট করা থাকে তাহলে আমি বলবো ক্যামব্রিজ 19 থেকে আপনি মক টেস্টটা দেন। তো আমি আজকে ক্যামব্রিজ 19 এর এই মক টেস্টটা নিয়ে আমি আলোচনা করব। তো আপনি প্রথমে কি করবেন, ক্যামব্রিজ 19 টেস্ট 1 এটা দিয়ে আপনি শুরু করবেন মক টেস্টটা। এখন আপনি যখন 19 এর টেস্ট 1টা দিয়ে শুরু করবেন, সবার আগে আপনি কি মক টেস্ট দিবেন? প্রথমে দিবেন লিসেনিং। কিভাবে দিবেন? আপনারা জানেন যে অডিওটা পাওয়া যায় কোথাও। আপনারা যদি ইউটিউবে সার্চ করেন তাহলে কিন্তু অডিওটা পেয়ে যাবেন, ঠিক আছে? অডিওটা পেয়ে যাবেন। তো আপনি বইটা সামনে নিয়ে আপনি কি করবেন, অডিওটা চালিয়ে একেবারে কমপ্লিট পরীক্ষার মতো যেভাবে পরীক্ষায় যেভাবে আসলে অডিওটা যেরকম স্কিপ করা যাবে না, অথবা কোনো সময় না থামিয়ে সম্পূর্ণ অডিওতে আপনাকে ফোকাস করে 100% নিজের বেস্টটা দিয়ে আপনাকে ফুল 40টা কোয়েশ্চেন্সই অ্যান্সার করতে হবে। তো আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে লিসেনিং মক টেস্টটা কখন আসলে দিব। লিসেনিং মক টেস্ট কিন্তু সবসময় দিলে হবে না, আপনাকে একটা নির্দিষ্ট টাইম বের করতে হবে যেই টাইমে আপনি 100% নিজের সেরাটা দিতে পারবেন। যেরকম আমি দুইটা সময়ের কথা বলবো, যেই সময় দুইটা হচ্ছে সব থেকে এফেক্টিভ। তো একটা সময় হচ্ছে আপনি ঘুম থেকে উঠার পরে যদি আসলে মক দেন, তাহলে এই সময়টা সব থেকে বেশি কার্যকারী। আর একটা সময় হচ্ছে আপনি ধরেন হচ্ছে রাতে লেট নাইটে যদি আপনার জাগার অভ্যাস থাকে, অথবা একেবারে রিল্যাক্স, চারদিকের পরিবেশ খুবই খুবই কুল, তখন আপনি কি করবেন, মক টেস্টটা দিবেন লিসেনিং এর। তো লিসেনিং মক টেস্টটা দেওয়ার পরে আপনি কিছু টাইম একটু ব্রেক নেবেন। ধরেন আপনি 5 থেকে 10 মিনিট একটু নিজেকে রিল্যাক্স করবেন, করার পরে আপনি কিন্তু অ্যান্সার শিট দেখবেন না। লিসেনিং মক দেওয়ার পরে আপনি কখনোই অ্যান্সার মিলাবেন না, আপনি একটু সময় ব্রেক নিলেন। তাহলে আমার প্যাটার্নটা কেমন? প্রথমে লিসেনিংটা আমি কি করলাম, লিসেনিং এ হচ্ছে কি করলাম, মক দিলাম। মক দেওয়া শেষ করে আমি কি করব, এই যে অ্যান্সারটা আছে এই অ্যান্সারটা আমি কি করব, কারেকশন করব না। আমি চলে যাব 5 থেকে 10 মিনিটের একটা ব্রেক নিব। ব্রেক নেওয়ার পর আমি চলে যাব এই যে রিডিংটা দেখতে পাচ্ছেন, এই রিডিং এ চলে যাব। রিডিং এ গিয়ে আমি এই টেস্ট 1 এর একটা রিডিং আমি কি করব, ফুল টেস্ট 1 এর সম্পূর্ণ রিডিংটা আমি দেওয়ার চেষ্টা করব। যখন আমি সম্পূর্ণ রিডিংটা কিভাবে দিব, আমাদের কাছে প্যাসেজ আছে, আমি জাস্ট হচ্ছে একটা খাতা, এই পাশে একটা খাতার মধ্যে আমি চাইলে 1 থেকে শুরু করে আমরা হচ্ছে 40 পর্যন্ত লিখে নিতে পারি, অথবা আমি হচ্ছে কি করতে পারি, পরীক্ষার হলে যে আমাদের যে অ্যান্সার শিটটা দেওয়া হয় সেরকম আমি ফটোকপি করে নিয়ে আসতে পারি, নিয়ে এসে বাসায় দিতে পারি। তো আমি তখন হচ্ছে কি করলাম, এইগুলো আমি অ্যান্সার গুলো আমাদের এখন পেন দিয়ে যেমন লিখতে হবে, তো আমি এগুলো অ্যান্সার বসাবো না, আগে আমি ক্যামব্রিজ বইয়ের মধ্যে আমি পেন্সিল দিয়ে সম্পূর্ণ অ্যান্সার গুলা লোকেট করবো যে কোনটা কি হলো, সবকিছু আমি ওখানে আহ লিখবো। লেখাটা কমপ্লিট করে আমি যে জিনিসটা করব, যখন আমি হচ্ছে আমার দেখা যাবে যে আমার সময় আছে প্রায় ধরেন হচ্ছে 50 মিনিটের কাছাকাছি হয়ে গেছে, তো তখন আমি কি করব, সকল অ্যান্সার গুলা তখন আমি সুন্দর করে ক্যাপিটাল লেটারে সকল অ্যান্সার গুলা তুলবো। তাহলে কিভাবে তুলবো? ক্যাপিটাল লেটারে মনে রাখবেন, সকল অ্যান্সার গুলা ক্যাপিটাল লেটারে এবং খুব সুন্দর করে যে আমরা প্রতিটা লেটার ক্লিয়ারলি বোঝা যায়, এইভাবে করে আমি এগুলা উঠাবো এবং কোনোটায় আমার হচ্ছে সবগুলো ক্যাপিটাল লেটার উঠাইলে আশা করি আর কোনো প্রবলেম হবে না। দেখা যাবে যে আমার এখানে 55 মিনিট যখন শেষ হয়ে যাবে, আমার উঠাইতে 5 মিনিটের মতো লাগবে। তো 55 মিনিট যখন শেষ হবে তখন আমি কি করব, আমার এই যে বাকি 5 মিনিট সময় আছে, এই 5 মিনিট সময় আমি কোনোটার অ্যান্সার যদি না পারি, আমি সেই অ্যান্সারটা জাস্ট যেগুলো আমি দেখবো যে হয় দুই একটা অ্যান্সার আমার অ্যান্সার আমি তুলতে পারিনি, অথবা দুই একটা অ্যান্সার আমি কারেক্ট কারেক্ট করতে পারিনি, অথবা টাইম ম্যানেজমেন্টে গিয়ে আমার একটু সমস্যা হয়েছে, তখন আমি কি করবো, এই 5 মিনিটে আমি কি করব, আমি জাস্ট একটু দুই একটা অ্যান্সার আরো করা যায় কিনা সেটার জন্য একটু নিজেকে পুশ করবো, জাস্ট একটু চেষ্টা করব। তো আমি চেষ্টা করার পরে যদি একটা দুইটা কারেক্ট পাই তাহলে সেটা বের তুলে ফেলবো। তো এই হচ্ছে আমি রিডিং এর মক টেস্টের ক্ষেত্রে দিব। আমি কিন্তু অ্যান্সার শিট এখনো দেখি নাই, অ্যান্সার শিট কিন্তু আগেই দেখবেন না। একেবারে পরীক্ষার হলের মতো করে চেষ্টা করবেন নিজেকে বাসায় ওই রকম ভাবে প্রিপেয়ার করার জন্য। এইবার আসেন হচ্ছে নেক্সট, আমি এরপরে চলে যাব হচ্ছে কি আমার চলে যাব আমি হচ্ছে রাইটিং।
রাইটিং আমি একটা রিসেন্ট কোয়েশ্চেন্স কে পিক করব, একেবারে রিসেন্টে আসছে এরকম একটা কোয়েশ্চেন্স কে পিক করব। পিক করার পরে সেই কোয়েশ্চেন্সটা আমি নেওয়ার পরে আমি প্রথমে টাস্ক ওয়ানটা 20 মিনিটস এর মতো টাইম নিব, টাইম নিয়ে আমি টাস্ক ওয়ানটা কমপ্লিট করব। করার পর আমি কি করব, আবার 30 থেকে 35 মিনিট একটা সময় নিয়ে আমি কি করব, আমি টাস্ক টুটা কমপ্লিট করব। তো এই টাস্ক টু এবং টাস্ক ওয়ান দুইটা যখন আমি কমপ্লিট করে ফেলবো তখন আমি একটা লং ব্রেক নিব। লং ব্রেক বলতে প্রায় আমরা হচ্ছে 20 মিনিট থেকে শুরু করে 30 মিনিটের মতো একটা ব্রেক নিব। এই ব্রেকটা কেন দিব আসলে, আমি কিন্তু অ্যান্সার শিট এখনো দেখি নাই বা মকের অ্যান্সার সলিউশন কিন্তু আমি এখনই বের করবো না। আগে আমি একটা ব্রেক নিব, নিয়ে একটু নিজেকে আসলে মানে পুরোপুরি একেবারে কুল করে ফেলবো। যখন আমি পুরোপুরি কুল হয়ে গেছি তখন আমি কি করবো, এই সলিউশনে চলে যাব। সলিউশনে গিয়ে আমি কি করবো, মক টেস্টের যে সলিউশন আমরা জানি ক্যামব্রিজ বইয়ের পিছনে এবং হচ্ছে লিসেনিং এর অ্যান্ড রিডিং এর অ্যান্সার গুলো দেওয়া আছে, তখন অ্যান্সারের সাথে মিলাবো, মিলায় মিলায় দেখবো যে কোনটা কোনটা হয়। যে অ্যান্সার গুলো হলো সেগুলো টিক দেবো, যেগুলো হলো না সেগুলো কেটে দিব। কেটে দেওয়ার পরে দেখা গেল আমার স্কোর আসলো যে হচ্ছে 6.5 আসলো আমার হচ্ছে লিসেনিং এ, রিডিং আসলো ধরেন হচ্ছে আমার 6। তো ব্যাপার না, যা আসছে আসছে। তো এরপর আমি কি করবো, রাইটিং এর ক্ষেত্রে আমি কি করবো, রাইটিং এর ক্ষেত্রে আমি অ্যান্সার গুলোকে চ্যাট জিপিটি থেকে আমি দেখতে পারি, চ্যাট জিপিটি থেকে অথবা IELTS 69 থেকে আমি হচ্ছে কি করতে পারি, আমি হচ্ছে চেক করব। এই দুইটা ওয়েবসাইট থেকে আমি কি করব, আমার হচ্ছে রাইটিংটাকে চেক করবো ওরা আমাকে কি দিল না দিল, সেটা আমি দেখলাম যে ওরা আমাকে 6 দিল ধরলাম। তো এরকম আমি একটা ব্যান্ড স্কোর অ্যাভারেজলি আমি ধরেন পাইলাম। তো এখন আমি কি করব, এই তিনটা কাজ আমার তো কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমার সবচেয়ে বড় কাজ, আমি যে প্রশ্নগুলো স্কিপ হয়ে গেছে, মানে যেগুলোর অ্যান্সার আমি রিডিং এ বের করতে পারিনি অথবা লিসেনিং এ যেগুলো আমার খুব ছোট ছোট মিস্টেক হয়েছে, সেই মিস্টেক গুলো এখন আমি যে অ্যান্সার গুলো স্কিপ করে গেছি, সেই অ্যান্সার গুলাকে আমাকে খুব সুন্দর করে সুন্দর করে আমার অ্যান্সার গুলো অ্যানালাইসিস করতে হবে। এখন আমাকে কি করতে হবে, অ্যানালাইসিস। অ্যানালাইসিস এইখানে সবচেয়ে বড় খেলাটা। এই অ্যানালাইসিসটা আমি যখন সুন্দর করে করতে পারবো তখনই আমার ভালো একটা ব্যান্ড স্কোর আসবে। কেন, কারণ কি, আমি অ্যানালাইসিসটা কিভাবে করবো বা আমি কিভাবে করতাম সেটা আমি এখন একবার ডিটেইলস আপনাদেরকে বুঝাই। ধরেন আমি এরকম একটা খাতার মধ্যে আমি উপরে আগে লিখে নিব যে হচ্ছে, উপরে আমি একটু লিখে রাখবো সেটা হচ্ছে অ্যানালাইসিস, উপরে আমি অ্যানালাইসিসটা লিখবো। অ্যানালাইসিস আমি এটা লিখবো। লেখা যখন আমার কমপ্লিট হওয়ার পর আমি এখানে লিখবো হচ্ছে রিডিং। রিডিং রিডিং লেখার পর আমি এখানে 1 নম্বর দিব। আমি যে কোয়েশ্চেন্সটা ভুল করেছি সেই কোয়েশ্চেন্সটা কত নাম্বার ছিল, ধরেন হচ্ছে এই কোয়েশ্চেন্সটা ছিল 8 নাম্বার, তাহলে 8 নাম্বারটা আমি ভুল করছি, এখানে 8 নাম্বার দিলাম, 1 নাম্বার দেওয়ার দরকার নেই। তো আমি এখানে 8 নাম্বারটা দেওয়ার পরে আমি যে অ্যান্সারটা রাইট অ্যান্সার, সেই রাইট অ্যান্সারটা আগে লিখবো। লেখার পরে আমি কেন ভুল করলাম সেই কারণটা আমি এখন প্যাসেজে গিয়ে খুঁজবো, যে আমি আমি যেটা নিলাম সেটা কেন নিলাম, কি কারণে নিলাম। তখন আমি বুঝলাম যে আমার প্রবলেমটা ছিল আমি কোয়েশ্চেন্সটা বুঝি নাই, এই কোয়েশ্চেন্স বুঝতে আমার অসুবিধা হয়েছে, অথবা প্যাসেজে আমি যেটাকে নিয়েছি সেটা আমি মিনিং না করে নিয়েছি, অথবা আমার প্রেডিকশন ভুল ছিল। তো এই জায়গাটা আমি এখানে লিখে রাখবো। দেন আমি পরেরটা কি করব, পরে আমার ভুল গেল ধরেন 11 নম্বর ম্যাসিং এ ভুল গেল, ধরেন 11 না, ধরেন হচ্ছে আমার এখানে ভুল গেল 14 নাম্বারটা, এটা একটা লিস্ট অফ হেডিং অথবা একটা ম্যাসিং আমার ভুল গেল। তখন আমি কি করব, যে এই ভুলটা কেন গেল, আমি কি সিনোনিম ধরতে অসুবিধা হয়েছে কিনা, দেখলাম যে আমার সিনোনিমে প্রবলেম আছে। দেন তারপরে হচ্ছে আমি সিনোনিমের জন্য ভুল করেছি, বা আমি যেটা নিয়েছি সেটা আসলে অ্যান্সার একটু থেকে ভুল করছি, মানে একেবারে হালকা একটু মিস্টেক করে ফেলছি আমি, আমার এখানে সিনোনিম বা কারেকশন করতে আমার একটু অসুবিধা হয়েছে। তো এই জিনিসটা আমি ক্লিয়ার লিখবো। অথবা আমি কোনো ওয়ার্ড মিনিং বুঝি নাই, 2-3টা নতুন ওয়ার্ড পেয়েছি, নতুন ওয়ার্ড পেলে সেই নতুন 2-3টা ওয়ার্ড আমি কি করবো এখানে লিখে রাখবো। একইভাবে আমি ধরেন 19 নাম্বারটা আবার ভুল করছি, 19 নাম্বারটা একইভাবে অ্যানালাইসিস করব। তারপর আমি ধরেন 21 নাম্বারটা ভুল করেছি, এটা করব। তো এইভাবে আমি কি করব, আমার এই অ্যানালাইসিস আমার এই পেজের মধ্যে আমি সম্পূর্ণ অ্যানালাইসিসটা ক্লিয়ারলি এখানে তুলবো। তো এইভাবে যদি আপনারা বাসায় বসে মক দেওয়ার পর অ্যানালাইসিস করেন, আপনাদের কোনো সেন্টার গিয়ে 500 টাকা দিয়ে যে মক দেওয়া সেই মকটা কখনোই দিতে হবে না, কারণ আপনি কমপ্লিটলি যে মকটা দিচ্ছেন এই মকটা আপনার স্কোর ডেভেলপ করবে। এবং আপনি যদি এইভাবে মক দেন বাসায়, ফ্রিতে মক দিতে পারবেন এবং আপনি 8+ ব্যান্ড স্কোর তুলতে আপনার আসলে কোনো ধরনের প্যারা হবে না। হ্যাঁ, প্রথম দিন মকে আপনি 5 পাইলেন, কিন্তু আপনি নিজের মকে নিজে 5 পাইলেন, তখন আপনি যখন অ্যানালাইসিস করলেন পরের বার দেখবেন যে আপনি মকে 5.5 পাবেন। দেন পরে আবার যখন আপনি দিবেন তখন দেখবেন যে আপনার স্কোর আস্তে আস্তে ডেভেলপ করতেছে, আপনি 6.0-তে চলে আসছে। দেন তারপর আপনি দিলে দেখবেন 6.5-এ চলে আসবে। তো এই যে সাইকেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইকেলটা যদি আপনারা চলমান বা কন্টিনিউ রাখতে পারেন তাহলে আপনাদের ব্যান্ড স্কোর খুব দ্রুত এরকম বুস্ট করবে। তো এই জিনিসগুলো যদি রাখতে চান এবং সঠিক স্ট্র্যাটেজি যদি ফলো করে আপনারা আগাইতে পারেন তাহলে আপনাদের আইএলস আসলে প্যারা কখনোই থাকবে না। আইএলস কে প্যারা বানাই কে জানেন, আইএলস কে প্যারা বানায় আমরা আসলে, আমাদের মতো অনেক টিচারই আসলে আইএলস কে প্যারাময় বানায় ফেলে আপনাদের লাইফে। আমরা সঠিক গাইডলাইন স্টুডেন্টদেরকে না রেখে আমরা স্টুডেন্টদেরকে আসলে যে আপনি আপনার ইফেক্টিভ ওয়ে সব
থেকে এফেক্টিভ ওয়ে সেটাতে না গিয়ে আমরা এক্সট্রা কথাবার্তা বলি, এক্সট্রা কাজগুলো করতে বলি, তো তার জন্য আমার সময়টাও যেরকম নষ্ট হয় এবং একইভাবে আমার কমপ্লিট গাইডলাইনে আমি থাকতে পারি না। তো আপনারা যারা যারা কমপ্লিট গাইডলাইনে থাকতে চান এবং ভালো একটা ব্যান্ড স্কোর করতে চান খুব দ্রুত সময়ের মধ্যে, তারা উপরের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদের হেল্প করব। আমি আছি, ইনশাল্লাহ পাশে থাকার চেষ্টা করব। তো সবাই